এখন আমরা দেখবো হচ্ছে তৃতীয় চ্যাপ্টার আপনাদের, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। এখন তার কোষ বিভাজনে আলোচনা করার আগে আপনাকে আমি বলে দিব যে এই কোষ বিভাজন থেকে আপনাদের কোনটা সিকিউ অবশ্যই আসবে। দেখেন টপিকে আসবে সিকিউ টপিক মাইটোসিসের বিভিন্ন ধাপ সমূহ, অর্থাৎ মাইটোসিসের টোটাল 5টা ধাপ আছে। এই 5টা ধাপ কি কি? প্রোফেজ, এরপর আছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, এরপর আছে মেটাফেজ, এরপর আছে অ্যানাফেজ, অ্যানাফেজ, এরপর আছে আমাদের টেলোফেজ। এই 5টা ধাপের যে কোনো 2টা ধাপ আপনাকে ব্যাখ্যা করতে বলবে, অথবা 5টা ধাপের 2টা করে বৈশিষ্ট্য লিখতে বলবে। এরপর আসেন মাইটোসিস ও মিয়োসিসের গুরুত্ব, অর্থাৎ মাইটোসিসের গুরুত্ব কি এবং মিয়োসিসের গুরুত্ব কি বা পার্থক্য, এগুলো আমরা লিখে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই 2টার বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসবে আপনি লেখা রাখেন। এখন আসুন আপনার এটা একটু জাস্ট একটু আইডিয়া দিব আপনাদের। আসেন দেখো আমাদের সিকিউ টপিক যেটা দেখলাম যে বারবার দেখছি কি তৃতীয় চ্যাপ্টার থেকে মাইটোসিসের বিভিন্ন ধাপ গ নম্বর আসে, আর গ নম্বরে দেখি মাইটোসিস মিয়োসিসের পার্থক্য। তাহলে এখন এই যে মাইটোসিসের যে বিভিন্ন ধাপগুলো আছে, এই বিভিন্ন ধাপ কার উপর ভিত্তি করে হবে? এগুলো হবে আমাদের ক্যারিওকাইনেসিস অথবা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এখন এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মাইটোসিস কত প্রকার? 5 প্রকার। এখন কথা হচ্ছে বাস্তবে কিন্তু মাইটোসিস 5 প্রকার হয় না, জাস্ট বইয়ে দেওয়া সেই জন্য আমরা করতেছি। বাস্তবে হবে 4 প্রকার, একটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যদি এখন বই আমাদের দেওয়া আছে ওটাই করতে হবে। এখন আসলে দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। দেখেন প্রোফেজের যে বৈশিষ্ট্য, এই প্রোফেজ দীর্ঘ সময় নেওয়া হবে, এই জন্য এটাকে বলা হয় দীর্ঘস্থায়ী পর্যায়। এরপর এর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে, এই যে বলা আছে নিউক্লিয়াস আকারে বড় থাকবে। এরপর দেখেন এই ধাপ থেকে পানি বের হয়ে আসবে, পানি যখন বের হয়ে আসবে এই জন্য এটাকে বলা হচ্ছে জল বিয়োজন হবে। তাহলে কি হবে এখানে? জল বিয়োজন। এখন কথা হচ্ছে আমরা ওই যে অ্যাকুরিয়ামে অনেক সময় ওই যে ছোট ছোট মাছ দেই, তাহলে ওই অ্যাকুরিয়ামটা যখন ফেটে যাবে, ফেটে গেলে জল বের হয়ে আসবে, আর ওর ভিতরে যে মাছ থাকে বা বিভিন্ন শৈবাল জাতীয় কিছু দিই আমরা, ওইটাও বের হয়ে আসবে না, এবং ওইটা দেখতে সুন্দর দেখা যাবে, স্পষ্ট কিন্তু দেখা যাবে। ওই জন্য বলা আছে দেখেন জল বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলো রং আকর্ষণ বাড়বে, অর্থাৎ ওই যে অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছ আছে ওই মাছটা কি হবে? স্পষ্ট দেখা যাবে। ওই জন্য বলা হচ্ছে কি রং আকর্ষণ বাড়বে। এরপর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তুগুলো খাটো এবং মোটা হবে। এই যে দেখো এই যে ক্রোমাটিন তন্তু, এগুলো কি হয়ে যাবে? খাটো এবং মোটা হবে। আর এই সেম জিনিসটা আমরা মেটাফেজে যা যাচ্ছে বের করবো, এটা একটু মাথায় রাখবেন। এরপর আছে স্পিন্ডল যন্ত্র অথবা স্পিন্ডল সৃষ্টির সূচনা হবে, অর্থাৎ এই যে রেখাগুলো যাচ্ছে এগুলো কিন্তু অ্যাস্টার রে। এই অ্যাস্টার রেতে আমাদের যে স্পিন্ডল যন্ত্র আছে সেটা সৃষ্টির সূচনা কোথায় হবে? সৃষ্টির সূচনা হবে প্রোফেজ ধাপে। এটা দেখো সৃষ্টির সূচনা হবে। এবার দেখেন প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে তাহলে বলা আছে, অর্থাৎ আমরা কিন্তু দেখে আসছি আসলে কিন্তু প্রোমেটাফেজ আমাদের হয় না বাস্তবে। প্রোমেটাফেজটা কি হচ্ছে? মেটাফেজের একটা অবস্থান। তাহলে এই প্রোমেটাফেজ আমাদের খুব অল্প সময় নেওয়া হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এবার দেখেন আমরা এখানে কি করে আসলাম যে স্পিন্ডল তন্তু বা যন্ত্র সৃষ্টির সূচনা হবে। তাহলে সূচনা হচ্ছে, আর সম্পূর্ণ সৃষ্টি যদি বলা থাকে তাহলে কোথায় হবে? তাহলে হবে আমাদের প্রোমেটাফেজে। দেখেন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, তাহলে সৃষ্টি হবে বলা থাকে আমাদের প্রোমেটাফেজ, আর যদি বলা হয় সূচনা কোথায় হবে তাহলে হবে প্রোফেজ। এমসিকিউ আসবে। আচ্ছা এরপরে দেখেন এই যে স্পিন্ডল যন্ত্র যে সৃষ্টি হচ্ছে, এই স্পিন্ডল যন্ত্র থেকে আমাদের কি বিস্তৃত হবে? স্পিন্ডল যন্ত্র থেকে বিস্তৃত হবে অ্যাস্টার রে। রেটা কি? রশ্মি বোঝাচ্ছে। রেটা কি হচ্ছে? রশ্মি। তারপরে দেখেন ফোনটা একটু দেখ। তারপর দেখেন এই যে আমি টর্চ লাইট ধরছি, এইটা ধরার পরে দেখেন তো আলো বিস্তৃত করতেছে না? এটা দেখেন বোঝা যাচ্ছে কি? এই বোঝা যাচ্ছে ওখানে দেখেন। তাহলে এই যে দেখেন আলো বিস্তারণ করতেছে, তাহলে এই যে আলো যেটা বিস্তারণ করতেছে এটাকে বলা হচ্ছে অ্যাস্টার রে। এই যে দেখেন এগুলো বিস্তৃত হচ্ছে, এগুলোকে বলা হবে কি? অ্যাস্টার রে। তাহলে এই অ্যাস্টার রে বিস্তারণ কোথায় হবে? প্রোমেটাফেজ দেখা হবে। এই অ্যাস্টার রে নিয়ে অল্প একটু কথা আছে, সেটা হচ্ছে কি এই অ্যাস্টার রে, অর্থাৎ অ্যাস্টার রেটা বিস্তারণ করবে হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল আর একটা হচ্ছে সেন্ট্রোসোম। মাইক্রোটিউবিউল করবে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর সেন্ট্রোসোম করবে হচ্ছে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে। এখানে একটু লিখে দেই সেন্ট্রোসোম, এটা করবে প্রাণী কোষে, আর মাইক্রো টিউবিউল এটা করবে উদ্ভিদ কোষে। তাই অ্যাস্টারে বিস্তারণ প্রাণী কোষের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে করবে কোথায়? অর্থাৎ সেন্ট্রোসোম করবে, আর যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি তাহলে কি করবে? মাইক্রোটিউবিউল। এরপর বলা আছে ক্রোমোজোমার নৃত্য দেখা যাবে। এমন কথা হচ্ছে এখানে ক্রোমোজোমার নৃত্য দেখা যাবে। পরবর্তী এই যে প্রোমেটাফেজের পরবর্তী ধাপ যদি আমরা লক্ষ্য করি মেটাফেজ, দেখো তো মেটাফেজে ক্রোমাটিন তন্তুগুলো কোথায় আছে? মাঝে অবস্থান করতেছে না, তার মানে বিশুদ্ধ অঞ্চলে।
তাহলে এই যে ক্রোমাটিন তন্তু যেগুলো আছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা ওই যে বাংলাদেশের কিছু নৃত্য আছে না, মানে সঙ্গীতের সাথে নৃত্য করা হয়, সর্বশেষে নৃত্য শেষে কি করা হয়, পতাকা মাঝখানে নিয়ে আসে, একে মানে একজনের উপর আরেকজন দাঁড়ানো হয়। কারণ কথা হচ্ছে এই যে নৃত্য করতে করতে যে আসা হয়, মাঝখানে যে আসে আমরা পতাকা নিয়ে দাঁড়াই, এটা কি আমরা হেঁটে আসা দাঁড়াবো না নৃত্য করে আসে দাঁড়াবো? অবশ্যই নৃত্য করে আসা দাঁড়ানো হয়। তেমনই এই ক্রোমাটিন তন্তুগুলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে মাঝখানে আসতে হবে। এই মাঝখানে আসার জন্য তাদেরকে নৃত্য করে আসতে হবে। এই জন্য মাঝে মাঝে নৃত্য দেখা যাবে প্রোমেটাফেজ। এরপরে দেখবো আমরা মেটাফেজ। মেটাফেজে ম আছে, ক্রোমাটিন তন্তুগুলো মাঝে আসবে। মেটাফেজে কি আছে? ম আছে, আর ক্রোমাটিন তন্তুগুলো কোথায় আসবে? মাঝে আসবে। এই মাঝের অঞ্চলটাকে বলা হয় বিষয়ক অঞ্চল। দেখেন এই যে ক্রোমাটিন তন্তুগুলো মাঝে অথবা কি বলা আছে, বিষয়ক অঞ্চলে আসবে। এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে এখানে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে এগুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে। আর আমরা প্রোফেজ ভাবে দেখে আসছি ক্রোমাটিন তন্তুগুলো শুধু খাটো এবং মোটা হবে। যদি খাটো মোটা বলে শুধু তাহলে হবে প্রোফেজ, আর যদি বলে সবচেয়ে খাটো মোটা হবে তাহলে কোথায় হবে? মেটাফেজ। আচ্ছা, এরপর আমরা দেখবো অ্যানাফেজ। অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। কেন গতি পর্যায় বলা হচ্ছে? কারণ এইখানে আমাদের ডটার সেল থেকে অর্থাৎ মাদার সেল থেকে ডটার সেলে পরিণত হবে, মানে মাতৃকোষটা অপত্যকোষে পরিণত হবে। এবার দেখেন এইখানে আমাদের এই যে মাঝখানে যেটা থাকবে এই মাঝের অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার থেকে যে তন্তুগুলো যাবে এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই সেন্ট্রোমিয়ার বরাবর অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ উপরে একটা হয়ে যাবে, নিচে একটা থাকবে। এখন দেখেন এই নিচে যেটা আছে এটার মাথা কোন বরাবর আছে? উপরের দিকে আছে। আর উপরের যে মাথাটা আছে মানে উপরের যেটা আছে সেটা মাথা নিচ বরাবর আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে ম আছে সেখানে মর সাথে যুক্ত করে দিব। কিভাবে? মস্তকটা যেদিকে আছে সেই মেরুর সাথে তাকে যুক্ত করবো। তাহলে এইটার মস্তক নিচের দিকে আছে, তাহলে এটা মেরু অঞ্চল, আর উপরের এটাও মেরু অঞ্চল, আর মাঝেরটাকে বলা হচ্ছে বিষুব অঞ্চল। তাহলে এই যে উপরেরটার মস্তক আছে নিচের দিকে, তার মানে উপরেরটা নিচের দিকে আসবে। এটা দেখেন নিচের দিকে আসছে এই যে মস্তক, আর নিচের যেটা আছে এই নিচেরটা উপরের দিকে গেছে, এই যে মস্তক উপরের মেরুর দিকে আছে। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে আমি বিভেদ করছি, এই বিভাগটা অথবা সেন্ট্রোমিয়ার উপর বিভক্ত করে এই ক্রোমাটিন তন্তুগুলো বিভিন্ন আকার আকৃতি হয়ে থাকে। কেমন হবে? ভি এল জে আই। ভিটাকে আমরা কি বলতে পারবো? মেটাসেন্ট্রিক, মানে এটা মাঝখানে থাকবে। এলটাকে বলবো সাবমেটাসেন্ট্রিক, একটা কোণের দিকে অবস্থান করতেছে। আর যেটাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক এবং আইকে বলবো টেলোসেন্ট্রিক। এগুলো আপনাদের এমসিকিউর জন্য আসবে। এবার সর্বশেষ আছে আমাদের টেলোফেজ। টেলোফেজে বলা আছে জল যোজন হবে এবং নিউক্লিয়ার পুনরায় আবির্ভাব হবে। দেখো এইখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন ছিল এবং নিউক্লিয়াস ছিল, বাট এইগুলোতে কি ছিল? ছিল না। তাহলে এইগুলোতে যেহেতু ছিল না তাহলে আবার আসছে, কোথায় আসছে? টেলোফেজ আসছে। তাহলে পুনরায় আবির্ভাব কোথায় হবে? টেলোফেজ দশা হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের প্রথম চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার ক্লিয়ার হলো। নেক্সট পরবর্তী চ্যাপ্টারগুলো আপনাদের দিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।